আসলে দরকার নাই অতটা। আচ্ছা, এখন দেখো যে যেটা বললাম যে তাহলে ক্যাশ মেমোরি কেন কম সেটার এক্সপ্লেনেশন তো অলরেডি বললাম। আমাদের সাথে সাথে কিন্তু কন্ট্রোল ইউনিটটাও ছোট হয়ে গেছে, তাই না? তাহলে জিপিইউ তে কন্ট্রোলেও কিন্তু এখন আর ওই সিপিইউর মতো কন্ট্রোল করার দরকার হয় না। কেন কন্ট্রোল করার দরকার হয় না এটা একটু বলি। আচ্ছা, এটা বই থেকে একটু বললে ভালো হয়। এই যে জিপিইউ ভার্সেস সিপিইউ এই পোর্শনটাই যদি খেয়াল করো। আচ্ছা, জিপিইউ বলছে যে ইউজ করে ম্যাসিভলি প্যারালাল এসআইএমডি, সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা আর্কিটেকচার টু পারফর্ম মেইনলি ম্যাথমেটিক্যাল অপারেশন। আচ্ছা, তাহলে এই জিপিইউ কে মেইনলি ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য ইউজ করা হয়, এবং জিপিইউ ডাজ নট রিকোয়ার দ্য সেম কমপ্লেক্স ক্যাপাবিলিটিস অফ দ্য সিপিইউ লজিক, কন্ট্রোল লজিক। আচ্ছা, কন্ট্রোল লজিক আসলে কি কি হ্যান্ডেল করতো? ও কিন্তু হ্যান্ডেল করতো যে কোনো এক্সিকিউশন আউট অফ অর্ডার হয়ে গেল কিনা সেটা মেনটেন করা, ব্রাঞ্চ প্রেডিকশন করা, তারপর কি ডাটা হ্যাজার্ড হ্যান্ডেল করা, এই কাজগুলো কিন্তু কন্ট্রোল লজিকের করার কথা। হ্যাঁ, তাহলে আমি যেটা বলতেছিলাম যে জিপিইউ যে ডাটা প্যারালাল কোডটা করে সেখানে ব্রাঞ্চ কম রাখা হয়। তাহলে ব্রাঞ্চ যদি কম রাখা হয় তাহলে ব্রাঞ্চ প্রেডিকশনের কাজটাও তো আর হচ্ছে কি করা লাগতেছে না। সিমিলারলি ডাটা হ্যাজার্ডের প্রবলেম অনেক কমে যাচ্ছে, এবং আউট অফ অর্ডার এক্সিকিউশনও কিন্তু কমে যায়। দেখো, ব্রাঞ্চ প্রবলেমের জন্য ব্রাঞ্চ রাখলে যেসব প্রবলেম হচ্ছিল সেই প্রবলেম কিন্তু এখন আর জিপিইউ কে হ্যান্ডেল করতে হয় না। তাহলে এই কারণে কি জিপিইউর উপর থেকে ওই কন্ট্রোলের যে কন্ট্রোল লজিকের বা কন্ট্রোল সেগমেন্টের যে হচ্ছে কাজটা ছিল, সেই কাজটাও কিন্তু কমে গেছে। তাহলে এই কারণে কি এতখানি জায়গা জুড়ে বা মেজরিটি পোর্শন জুড়ে কন্ট্রোল রাখার আর দরকার নেই, স্মল একটা পোর্শনে কন্ট্রোল রাখা হয়েছে। তারপর এই ছবিটা আসলে দেখছে ফ্লটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড বা ফ্লপস বলা হয় এটাকে। দেখো, থিওরিটিক্যাল জি ফ্লপস, এটা বলতে ফ্লপ বলতে এটা ফুল ফর্ম হচ্ছে ফ্লটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড। আচ্ছা, তো জিপিইউ আর সিপিইউ যদি কম্পারিজন করো তাহলে দেখো এনভিডিয়া জিপিইউ কি তোমার সিপিইউ থেকে মানে আউট পারফর্ম করছে একদম। কি এই যে কতখানি পারফরমেন্স একদম 5000 এর আপ। আর হচ্ছে সিপিইউর কথা যদি চিন্তা করি, সিপিইউর হচ্ছে সিঙ্গেল প্রেসিশনটা প্রায় হচ্ছে কি এটা কি 1000 এরও নিচে, 500 থেকে 1000 এর মধ্যে পড়তেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বা ম্যাথমেটিক্যাল কম্পিউটেশনাল যে কমপ্লেক্সিটি আছে সেটা জিপিইউ অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তো এই জিপিইউ আর্কিটেকচারের ওভারভিউটা যদি বলি, এটা আসলে আহ, এই পুরো ফেজটাকে মেজর তিনটা হচ্ছে মেজর ফেজে ভাগ করা যায়। পুরো হিস্টোরিক্যাল ইভলিউশনটাকে তিনটা মেজর ফেজে ভাগ করতে পারি। প্রথম ফেজটা ছিল যে প্রায় হচ্ছে ওই এইটিজ এর দিকে। ম্যাম, হ্যাঁ, হ্যালো। আগের স্লাইডে একটু যাবেন প্লিজ। হ্যাঁ, বলো। আহ, আমরা তো জানি যে সিঙ্গেল প্রেসিডেন্টের চাইতে ডাবল প্রেসিডেন্ট বেটার, তাই না? তো এখানে ডাবল প্রেসিডেন্টের পারফরমেন্স বিলো কেন? ওটা হচ্ছে সিপিইউ বা জিপিইউ কিভাবে হ্যান্ডেল করতেছে। হুম।
দেখো ডাবল প্রিসিশন কি করা কঠিন হবে না একটু? চিন্তা করো, কম্পিউটারের হুম জন্য দুই ঘরের কম্পিটিশন করা কি সিঙ্গেলের থেকে তুলনামূলক টাফ হবে হুম। কম্পিউটারের পার্সপেক্টিভ থেকে। হুম, তো এই কারণে এইখানে কি পারফরমেন্সও কম বেশি আছে। দেখো সিঙ্গেলটা কি অনেক অ্যাকুরেটলি ও হচ্ছে মানে প্রিসিশন দিতে পারে, বা ডাবলের ক্ষেত্রে একটু কম দিতে পারে। ওকে। ওকে, যেটা বলতেছিলাম যে প্রথম দিকে কি করা হচ্ছিল, জিপিইউ ছিল ফিক্সড নন প্রোগ্রামেবল, খুবই স্পেশালাইজড ছিল। আচ্ছা, তারপরে সেকেন্ড ফেজে প্রায় হচ্ছে মিড 2000 এর দিকে দেখা গেছে একে প্রোগ্রামেবল করা হয়েছে। যে শুধুমাত্র জিপিইউ এখন আর ফিক্স থাকবে না বা স্পেশালাইজ থাকবে না, কিছুটা প্রোগ্রাম করা যাবে। বাট তারপরেও আসলে কি ওকে জেনারেল পারপাজে মানে ইউজ করা যায় নাই, শুধুমাত্র ওই গ্রাফিক্স এর কাজে ইউজ করা হচ্ছিল। তো থার্ড ফেজে এসে দেখা গেল যে না, একে আসলে অন্যান্য কাজেও আমরা ইউজ করতে পারি। তো সেইখান থেকে নন গ্রাফিক রিলেটেড প্রোগ্রামেও ইন্ট্রোডিউস করা হচ্ছে, যেখান থেকে আসলে এই জিপিও কনসেপ্টটা আসছে। তাহলে যদি আমি একটু খুবই কি ওয়ার্ড বলি, তাহলে প্রথম ফেজে ছিল নন প্রোগ্রামেবল, সেটাকে ইমপ্রুভ করে সেকেন্ড ফেজে প্রোগ্রামেবল করছে। আর থার্ড ফেজে এসে প্রোগ্রামেবল তো আছেই, সাথে সাথে নন গ্রাফিক রিলেটেড প্রোগ্রামেও এটা কি কি জিপিইউ কে ইন্ট্রোডিউস করানো হয়েছে। আচ্ছা, তারপর তাহলে এবার আমাদের আসলে একটা আর্কিটেকচার পড়তে হবে, যে জিপিইউ আর্কিটেকচার। তো মেইনলি ম্যাক্সওয়েল আর্কিটেকচার আর ফার্মি আর্কিটেকচারটা হচ্ছে পপুলার। তো যেহেতু আমরা হচ্ছে উইলিয়াম স্ট্যালিংস এর বইটাই পড়তেছি, এই কারণে এখানে যেহেতু ফার্মির কথাটাই বলা হয়েছে, আমরা ফার্মিটাই দেখবো। এই ডেসক্রিপশনটা বইয়ে সুন্দর করে দেওয়া হয়েছে। তো আমি যদি হচ্ছে জিপিইউর এনভিডিয়া ফার্মি আর্কিটেকচারটা দেখি, তাহলে এটা আসলে কি কি দেখতে পাচ্ছি আমাদের। জিপিইউর ভিতরে কি কি থাকে বলছিলাম যে আহ, এই ছবিটা দেখো তো, ডি র্যাম আছে, কন্ট্রোল ক্যাশ, এএলইউ আছে। ওকে, তো এএলইউ গুলো কিসের মধ্যে থাকতেছে? কোরের ভিতরে থাকবে অবভিয়াসলি। আচ্ছা, তাহলে এই ছবিটাতে দেখো কতগুলো ব্লক আছে। হ্যাঁ, এই যে একটা আমি হচ্ছে একটাতে হাইলাইট করা আছে, এই ব্লকটা আসলে কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করতেছে এসএম, ওই যে স্ট্রিমিং মাল্টিপ্রসেসর বলছিলাম, যেটার ভিতরে কি থাকতেছে, কোর থাকতেছে। আচ্ছা, তাহলে এই দুটার মাঝখানে থাকে এল টু ক্যাশ, আর হচ্ছে উপরে আটটা আহ উপরে আটটা এসএম আর নিচে আটটা এসএম আছে। কিন্তু যদি গুণে দেখো, এক দুই তিন এখানে চার, এখানে কি টোটাল আটটা এসএম আছে, নিচে আটটা এসএম আছে। তার মানে কি টোটাল আসলে 16টা এসএম থাকে। আচ্ছা, প্রত্যেকটা এসএম এ আবার কি দুইটা করে অ্যাডজেসেন্ট কলাম আছে এবং 16টা রো আছে। আচ্ছা, এসএম এর ভিতরে কি কি আছে এটা আরেকটু পরে দেখতেছি, একদম আরেকটু ফোকাস করে। আচ্ছা, যদি এটাকে রাখতে বলি তাহলে আসলে কি কি তোমার দিতে হবে? ডি র্যাম থাকবে চারিদিকে। আচ্ছা, হোস্ট ইন্টারফেস থাকবে, যেহেতু এটা কি আমাদের সিপিইউর সাথে কানেক্টেড হয় যে পোর্শনটাতে, সেটাকে বলা হচ্ছে হোস্ট ইন্টারফেস। আর থাকে গিগা থ্রেড। এইগুলোর বর্ণনা একটু জানতে হবে যে আসলে যে প্রত্যেকটা পার্টের কি কাজ। দেখো, হোস্ট ইন্টারফেস allows for PCI's connectivity between the GPU and the CPU। আমরা হোস্ট কাকে বলতেছি? সিপিইউ কে হোস্ট করা হচ্ছে। তাহলে এইটা দিয়ে আসলে কি তাদের মধ্যে কানেক্টিভিটি মানে কানেক্টিভিটি স্টাবলিশ করা হয়েছে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিগা থ্রেড। হ্যাঁ, তো গিগা থ্রেডটা কি? এটা হচ্ছে একটা গ্লোবাল শিডিউলার। এটা রেসপন্সিবল ফর ডিস্ট্রিবিউশন অফ দ্য থ্রেড ব্লকস টু অল অফ দ্য এসএমস ওয়ার্ক শিডিউলার। ওয়ার্ক শিডিউলার কি, এটা হচ্ছে একটু পরে আসতেছে, শুধু এতটুকু হচ্ছে এখন জানো যে গিগা থ্রেডটা কি ডিস্ট্রিবিউশন করতেছে থ্রেড ব্লককে, তাদের কাছে ডিস্ট্রিবিউশন করতেছে টু অল দা সিমেট্রিক মাল্টিপ্রসেসর। আচ্ছা, তার মানে এটা একটা কাইন্ড অফ শিডিউলার, ও আরেকটা শিডিউলারের কাছে কি করা হচ্ছে, থ্রেড গুলোকে ডিস্ট্রিবিউট করতেছে।
আচ্ছা, যে থ্রেডে যে শিডিউলারের কাছে হচ্ছে সে ডিস্ট্রিবিউট করতেছিল সেইটার নাম বলা হচ্ছে ওয়ার্প শিডিউলার। ওকে। আচ্ছা, এইবার আসি যে একটা সিঙ্গেল এসএম এর মধ্যে আসলে কি কি থাকে। এসএমটা কিন্তু অনেকে দেখা যায় যে সিমেট্রিক মাল্টিপ্রসেসর বলে ফেলো, যখন হচ্ছে লিখতে যাও আগে দুইটা ব্যাচে দেখছিলাম যে যখন এটা নিয়ে কোনো কোশ্চেন করা হয়েছে ম্যাক্সিমাম যে ভুলটা করে যেটাকে স্ট্রিমিং মাল্টিপ্রসেসর না বলে সিমেট্রিক মাল্টিপ্রসেসর এসএমপির মতো করে হচ্ছে এক্সপ্লেইন করা ট্রাই করে। আর দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। তাহলে আমাদের এই যে আর্কিটেকচারের মধ্যে ফার্মি আর্কিটেকচারে কয়টা হচ্ছে এসএম ছিল? টোটাল 16টা এসএম ছিল, উপরে হচ্ছে 8টা, নিচে 8টা। তো একটা সিঙ্গেল এসএম এর ভিতরেই থাকে কি আমাদের জিপিইউ প্রসেসর কোড থাকে, এবং টোটাল 32টা কুডা কোড। তো 32টা কোড কিভাবে ডিস্ট্রিবিউট থাকতেছে একটু খেয়াল করো। দেখো এখানে টোটাল 4টা কলামে 8টা করে কোর দেওয়া হয়েছে। তাহলে 4 8 32টা কোর কিন্তু এখানে কি পাশাপাশি অবস্থান করে। আচ্ছা, তারপরে আর কি থাকে দেখো, ওয়ার্ক শিডিউলার এবং ডিসপ্যাচ পোর্ট থাকে। ওয়ার্ক শিডিউলারটা কোথায় থাকতেছে? এই যে এটার সাথে। তাহলে এই শিডিউলারটার কাজ কি? শিডিউলার কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন করা, তাই না? যেটা হচ্ছে বেসিক্যালি বোঝা যাচ্ছে। আচ্ছা, ভিতরে আরো ডিটেলে পড়বো। ওকে, তারপরে থাকতেছে 16টা লোড এবং স্টোর ইউনিট। 16টা লোড এবং স্টোর ইউনিট কিভাবে আছে দেখো এখানে মানে একটা কলামে তোমার 16টা লোড এবং স্টোর ইউনিট থাকে। তারপরে থাকে 4টা হচ্ছে এসএফইউ। এইটা হচ্ছে ফাংশনাল ইউনিট। আচ্ছা, তারপরে থাকে 32K x 32 বিট রেজিস্টার এবং শেয়ার্ড মেমোরি এবং L1 ক্যাশ। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট যে একটা সিঙ্গেল স্ট্রিমিং মাল্টিপ্রসেসরের আর্কিটেকচারের ভিতরে কি কি জিনিস থাকে, এখান থেকে প্রায় কোশ্চেন আসে। ওকে, এবার হচ্ছে যে প্রত্যেকটা যদি ডেসক্রিপশন পড়ে তাহলে ডুয়াল ওয়ার্ক শিডিউলার। এখানে বলা হচ্ছে ডুয়াল, দেখো তো খেয়াল করো, ওয়ার্ক শিডিউলার দুইটা আছে, এই কারণে এখানে বলা হচ্ছে ডুয়াল। আচ্ছা, তাহলে এই ওয়ার্ক শিডিউলারের কাজ কি? ওই যে গিগা থ্রেড সাথে আসলে এটা রিলেশন। আমাদের গিগা থ্রেড গ্লোবাল শিডিউলার কি করতেছিল? ডিস্ট্রিবিউট করতেছিল। কার কাছে ডিস্ট্রিবিউট করতেছিল আসলে? এই যে এসএম এর ওয়ার্ক শিডিউলার। তাহলে এক শিডিউলার থেকে আরেক শিডিউলারে কি করা হচ্ছে? ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। আচ্ছা, তারপরে এই ডুয়াল ওয়ার্ক শিডিউলার কি করবে? প্রত্যেকটা থ্রেড ব্লককে এর কি will then break up each thread block it is processing into works. আচ্ছা, এই ওয়ার্কটা কি? ওয়ার্কটা হচ্ছে a bundle of 32 threads that start at the same starting address and their thread IDs are consecutive. আচ্ছা, কোথায় স্টার্ট হলো ওইটা যদি মাথায় না থাকে এতটুকু বুঝো যে এটা কি ওয়ার্ক মানে হচ্ছে 32 থ্রেডের একটা বান্ডেল। তাহলে এই 32 যে বান্ডেল তৈরি করছে, এই 32টা থ্রেড আসলে কোথায় এক্সিকিউট হবে? 32টা থ্রেড এই কোরে এক্সিকিউট হবে। এই যে আমি যখন এখানে এক্সপ্লেইন করলাম, দেখো যে আমাদের থ্রেড গুলো কোথায় হয়? থ্রেড গুলো প্রসেসর কোরে এক্সিকিউট হয়, তাই না? এইখান থেকে আসলে কি একে প্রত্যেকটা কোরে সেন্ড করার কাজটাই করতেছে ওয়ার্ক শিডিউলার। তাহলে এই ওয়ার্ক শিডিউলার কনসেপ্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাই কি আসলে ভাগ করে কি ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন। তাহলে একটা জিপিইউ কখন ইফিশিয়েন্ট হবে? যখন এটা কি যত বেশি ওয়ার্ক থাকবে তত বেশি কি কুডা কোর ম্যাক্সিমালি ইউটিলাইজ হচ্ছে, ওই সময়টাতে জিপিইউ আসলে মোস্টলি ইফিশিয়েন্ট।
এরপরে আরেকটা যে টপিকটা একটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্রাকচারাল হ্যাজার্ড। এইটার কারণেই আসলে এসএম ফল করে, মানে ওর হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি অ্যাচিভ করতে পারে না। তো এটা আসলে কেন হয়? এটা হচ্ছে কজ বাই লিমিটেড এসএফইউ, ডাবল প্রিসিশন মাল্টিপ্লিকেশন এন্ড ব্রাঞ্চিং। এগুলোর কারণে কি হচ্ছে, হ্যাজার্ড ক্রিয়েট হচ্ছে। তো এইটার জন্য আসলে কি করতে পারে না জিপিইউ হচ্ছে ওই ম্যাক্সিমাম যেটা অ্যাচিভ করতে পারে না। তো এই কারণে আসলে কি, যত বেশি হচ্ছে ব্রাঞ্চিং কম হবে, ডাবল প্রিসিশনের মাল্টিপ্লিকেশন এই ধরনের কাজ যত আর কি কম হবে, তত বেশি আসলে কি ও ইফেক্টিভলি কাজ করতে পারবে। এই কারণেই দেখো যে এই ছবিটাতে দেখা যাচ্ছে যে ডাবল প্রিসিশনে একটু কম আসলে আসে। যেটা বলতেছিল যে সিঙ্গেল প্রিসিশনে অনেক বেশি হাই করেছে বা পারফরমেন্স অনেক ভালো, বাট হচ্ছে ডাবলে অত আসে না। এই ছবিটা দরকার নাই, আমাদের স্লাইডে যে ছবিগুলো আমি হচ্ছে দিছি বা যে আর্কিটেকচার গুলো দিছি সেগুলো পড়লেই এনাফ। তাহলে মেইনলি তোমরা হচ্ছে এখান থেকে এনভিডিআর ফার্মি আর্কিটেকচারটা দেখবা, দেন হচ্ছে একটা সিঙ্গেল এসএম এর ভিতরে কি কি থাকতেছে সেগুলো দেখবা। তো এটাও দরকার নেই, এটা অনেক কেটে দিই। তাহলে যদি সামারি করি তাহলে হচ্ছে এনভিডিআর জিপিইউ প্রসেসর হচ্ছে কুডা কোর নামে পরিচিত। মোট টোটাল হচ্ছে 32টা কুডা কোর থাকে, এবং হচ্ছে কি একটা ওয়ার্প এখানে কি করা হচ্ছে, ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। ওয়ার্প মানে হচ্ছে বান্ডেল অফ 32 থ্রেড, প্রত্যেকটা থ্রেড প্রত্যেকটা করে এক্সিকিউট হয়। আচ্ছা, তারপরে প্রত্যেকটা কুডা কোরের মধ্যে দুইটা সেপারেট পাইপলাইন ও ডাটা পাথ থাকে। একটা হচ্ছে ইন্টিজার ইউনিট পাইপলাইন, আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ইউনিট পাইপলাইন। যাতে কি করতে পারে ও কোড দিয়ে বোথ ওয়েতে কি করতে পারে, কম্পিটিশন করতে পারে। আচ্ছা, তাহলে কখন আমরা জিপিইউ কে অ্যাজ এ কো প্রসেসর ইউজ করতে পারবো? কারণ যেসব প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যায় যে হাইলি প্যারালাইজেবল পোর্শন আছে, সেই পোর্শনটাকে তুমি চাইলে কি করতে পারো, থাউজেন্ডস অফ লাইট ওয়েট থ্রেডে কনভার্ট করে সেটাকে কনকারেন্টলি জিপিইউ কে দিয়ে রান করাইতে পারো। ওকে, তার তার মানে আমাদের জিপিইউ ক্ষেত্রে এতটুকু হচ্ছে ইয়ে করতে হবে, ফাইন্ড আউট করতে হবে কোডের কোন প্রোগ্রামটা প্যারালাইজেবল। দেখো অনলি কিন্তু প্যারালাইজেবল পোর্শনকেই তুমি এরকম কি জিপিইউ কে দিয়ে রান করাইতে পারবা। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সিকোয়েন্সিয়ালি করতে হয়, যে যেগুলোতে ডিপেন্ডেন্সি আছে সেই জিনিসগুলো কিন্তু কখনোই তুমি জিপিইউ কে দিয়ে রান করাতে পারবা না। আচ্ছা, আরেকটা টার্ম, এটা হচ্ছে বইয়ের মধ্যে নাই, এটা একটু আলাদা করে ইনক্লুড করা হয়েছে, যে মিনি কোর কি আর মাল্টি কোর কি। দেখো মিনি কোর নাম থেকে বুঝতে পারতেছো কোরের সংখ্যা অনেক বেশি। হুম। তো এখানে আসলে এটাও কি কাইন্ড অফ মাল্টি কোর বাট কি হায়ার ডিগ্রি, যে অনেক বেশি যদি কোর থাকে, ঠিক আছে, এবং থাউজেন্ডস অর মোর, তাহলে এটাকে বলা হচ্ছে মেনি কোর। তাহলে এখানে হাই পারফরমেন্স কম্পিউটিংটা কি অনেক ভালোভাবে হয়। আচ্ছা, মাল্টি কোরটা কি? মাল্টি কোর হচ্ছে এখানে মাল্টিপল কোর থাকবে, ওটাও হায়ার ডিগ্রি অফ মানে এক্সিকিউশন পসিবল, বাট মেনি করে কি আরো বেশি হবে। এই ছিল আসলে চ্যাপ্টারের হচ্ছে 19 নাম্বার চ্যাপ্টারের মোটামুটি রাফলি আইডিয়া। আমাদের এটা বইয়ের থেকে পড়ানো শেষ। ওকে, বইয়ের হচ্ছে এগুলোই আছে। তোমরা এটারও লাস্টে হচ্ছে চ্যাপ্টারের শেষে কিছু জিনিস আছে, ক্যাশ ব্যাংকিং দরকার নাই, এই যে স্পেশাল ফাংশন ইউনিট এসএফইউ এগুলো কাকে বলে, পুরা প্রোগ্রাম কিভাবে সিলেক্ট হচ্ছে, এই জিনিসগুলো পড়বা। আচ্ছা, এরপরে এইটা থেকে যেটা পড়ানো হয় এটা হচ্ছে বইয়ে নাই, তোমাদেরকে কুডা প্রোগ্রামিং একটু দেখানো হবে, হ্যাঁ। যদি আমাদের সময় থাকে তাহলে এটা প্র্যাকটিক্যালি কোড করেই তোমাদেরকে দেখাবো। আর যদি সময় না থাকে থিওরিটিক্যালি আসলে কুডা প্রোগ্রামে দেখতে কেমন ওটা একটু এক্সপ্লেইন করা হবে, হ্যাঁ।
তো আজকে আপাতত অল্প একটু হচ্ছে আইডিয়া দিই, যেহেতু আজকে ক্ষুদা নিয়ে আলোচনা হইলোই, তিনটা পার্ট কি কি ছিল, ওটার জন্য একটু রাফলি আইডিয়া দিচ্ছি। যদি সময় থাকে আমরা এটা হচ্ছে কি, এখানে ধরো তোমাদের এক্সপ্লেইন করাই হয়েছে যে কুডা টুল কিট ইনস্টল করতে হয়। তারপরে তোমার একটা পোর্শন তুমি চাইলে ওই যে এটাকে কোডে মডিফিকেশন করে তুমি চাইলে এটা জিপিইউ কে দিয়ে রান করাতে পারবা। আচ্ছা, আপাতত এগুলো আর এক্সপ্লেইন করতেছে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিকিউশনের জন্য কি ওয়েতে করতে হবে, কোথায় গিয়ে কি ইনস্টল করতে হবে, এগুলো বলছে। আমরা একটা যদি সিম্পল একটা কোড দেখি, এটা হচ্ছে একটা সিম্পল সি প্লাস প্লাস কোড, এটা এখনো CUDA কোড হয় নাই। তো এইখানে বলা হচ্ছে যে add the element of two arrays with a million elements each। দুইটা অ্যারে নেওয়া হয়েছে যেখানে হচ্ছে 1 মিলিয়ন এলিমেন্ট আছে। আচ্ছা, তাহলে এখানে অ্যাড করা জাস্ট কাজটা কি অ্যাড করতেছে। তাহলে এখানে প্রথমে আইসক্রিম মাথ ডট এইচ এগুলো হচ্ছে ইনক্লুড করা হলো। তারপরে একটা ফাংশন তৈরি করা হলো যে এখানে এই অ্যাডিং এর কাজটা হবে। তাহলে আমাদের যে দুইটা অ্যারে নিছি সেটা হচ্ছে কি এরকম প্লট এক্স দিয়ে ওয়াই দিয়ে নেওয়া হলো, তারপরে জাস্ট অ্যাড করলাম। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে মেইন ফাংশনের মধ্যে ওটাকে কল করব। তো মেইন ফাংশনে এই 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 সাইনটা মানে হচ্ছে কি এখানে 1 মিলিয়ন এলিমেন্ট বুঝাচ্ছে, 1 টু দি পাওয়ার 20। ওকে। আচ্ছা, তারপরে প্লট এক্স এন্ড ওয়াই দিয়ে দুইটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে, এরপরে হচ্ছে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা হইলো। তারপরে এখানে কি যেটা বললাম যে কল করা হচ্ছে এই ফাংশনটাকে। জাস্ট খুবই সিম্পল একটা হচ্ছে সি প্লাস প্লাস কোড যেটা দুইটা অ্যারেকে যোগ করে। আচ্ছা, অ্যারেতে যোগ করে ঠিকই আছে, বাট দেখো এখানে এলিমেন্ট গুলো কি 1 মিলিয়ন, প্রচুর অনেকগুলো ডাটা, তাই না? তাহলে সিকোয়েন্সিয়ালি যদি রান মানে এটা এক্সিকিউট করতে যায়, তাহলে 1 মিলিয়ন এলিমেন্ট রান করতে কিন্তু অনেক সময় লাগবে। আচ্ছা, এখন আমাদের খেয়াল করতে হবে যে অ্যাড যে করতেছে এক্স আর ওয়াই, এই যে আমাদের এই কোডটা, এটার মধ্যে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা দেখো। এখানে কি কোনো ডিপেন্ডেন্সি আছে? ডিপেন্ডেন্সি কিন্তু নাই। তোমার আইটারেশন ওয়াইজও নাই, তোমার ইনস্ট্রাকশন ওয়াইজও নাই। তার মানে এটা চাইলে কি করা যায়, প্যারালালি এক্সিকিউশন করা যায়। তুমি যখন সিম্পল একটা সি প্লাস প্লাস প্রোগ্রাম রান করাবা, ও কি করবে, সিরিয়ালি একটার পর একটা রান করতে থাকবে, তাই না? তাহলে এই যে রান হচ্ছে, রান কার্নেল অন 1 মিলিয়ন অন দা সিপিইউ, তাহলে বাই ডিফল্ট এই পোর্শনটা কি করতেছিল, 1 মিলিয়ন ডাটাটাকে সিরিয়ালি অ্যাড করতেছিল। তাহলে তোমার প্রচুর সময় যাবে। আচ্ছা, এখন দেখো যেটা প্রবলেম, তাহলে এই কাজটা যেহেতু ডিপেন্ডেন্সি নাই, ওই পোর্শনটাকে আমরা কি করতে পারি, প্যারালালি করতে পারি। তাহলে প্যারালালি করার জন্য আমাদের কি ডিফাইন করে দিতে হবে যে এই পোর্শনটাই কি আমার জিপিইউ তে রান হবে, তাকে বুঝাই দিতে হবে কোডের মধ্যে। আচ্ছা, তাহলে কোডের মধ্যে কিভাবে আসলে বোঝানো হয়? কোডের ওই যে যে পোর্শনটা কার্নেল ফাংশন কোনটাকে বলতেছিলাম, যেটাই আমরা জিপিইউ কে দিয়ে রান করাচ্ছি সেটাকে বলতেছিলাম কার্নেল, তাই না? ডাটা প্যারালাল কোড। তাহলে সেটাকে আলাদা করার জন্য এরকম একটা গ্লোবাল এই কথাটা লিখতে হবে। দেখো, to do this all I have to do is add the specifier global to the function which tells the CUDA C++ compiler that this is a function that runs on the GPU। তাহলে কম্পাইলার এটুকু এই স্পেসিফায়ারটা যদি দেখতে পায়, তাহলে বুঝতে পারবে যে এখান থেকে এতটুকু অংশ কি হবে, জিপিইউ তে রান হবে। আচ্ছা, তাহলে সিম্পল এই যে আমার অ্যাডিং এর কাজটাই ছিল, এটার আগে কি করলাম, আমি একটা গ্লোবাল স্পেসিফায়ার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে পরে বলা হচ্ছে যে দিস global functions are known as kernels and the code that runs on the GPU is often called device code। আর যেটা হচ্ছে সিপিইউ তে হয় সেটাকে বলা হচ্ছিল কি, হোস্ট কোড। তারপরে দেখো যে এবার এটা তো গেল যে এতটুকু বলে দেওয়া হলো যে জিপিইউ তে হচ্ছে। এবার মেমোরি অ্যালোকেশনও কিন্তু ডিফারেন্ট, বললাম না যে আমাদের জিপিইউ আর সিপিইউ কি মেমোরি অ্যালোকেট করার ওয়েটা ডিফারেন্ট। জিপিইউ কি করে, স্ট্রিম করে, ওটা হচ্ছে মেমোরি স্টোর রাখে না খুব একটা।
আচ্ছা, তাহলে টু কম্পিউট দ্য জিপিইউ আই নিড টু অ্যালোকেট মেমোরি অ্যাক্সেসিবল বাই দ্য জিপিইউ। ওকে, তাহলে শুধুমাত্র সিপিইউ, আগে নর্মালি তো মেমোরি শুধুমাত্র সিপিইউ দ্বারা অ্যাক্সেস হতো, এখন কি করতে হবে, আমাকে মেমোরি জিপিইউ কে দিয়ে অ্যাক্সেস করাইতে হবে, যতটুকুই হচ্ছে ওটা কি ফ্লোতে রাখার জন্য। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ইউনিফাইড মেমোরি। দেখো কুডাকে এখানে ইউনিফাইড কেন বলা হচ্ছে, দেখো ইউনিফাইড এই সেন্সে যেখানে কি তুমি সিপিইউ এবং জিপিইউ দুটাই অ্যাক্সেস করাচ্ছ। আচ্ছা, তাহলে provides the unified memory in CUDA makes this easy by providing a single memory space accessible by all GPUs and CPUs in your system. আচ্ছা, তাহলে তোমার এই কোডিং এর সরি মেমোরি পোর্শনটা যে হচ্ছে জিপিইউ কে অ্যাক্সেস হবে, এটাও তো হচ্ছে কম্পাইলারকে বলতে হবে। তো এখানে কম্পাইলারকে বলানোর জন্য CUDA malloc manage এটা কল করা হয়, which returns a pointer that can access from the host code or device. To free the data, just pass the pointer to CUDA free, পরে লাস্টে CUDA free দিয়ে সেটাকে হচ্ছে কি ফ্রি করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে আমি কি করব, এই যে CUDA malloc managed এটা হচ্ছে কল করলাম, এইখানে তোমার হচ্ছে সাইজটা দিয়ে দিচ্ছ, যার পরে তারপরে লাস্টে কি করা হলো, CUDA ফ্রি করে দেওয়া হলো। আচ্ছা, এরপরে ফাইনালি আই নিড টু লঞ্চ দ্য অ্যাড কার্নেল which invokes it on the GPU. আচ্ছা, CUDA kernel launches are specified using the triple angle bracket। দেখো এই সাইনটা আসলে কি CUDA র জন্য স্পেসিফিক, যে আগে কি করতেছিলাম, জাস্ট হচ্ছে অ্যাড লিখতেছিলাম, বাট এখানে কি করা হবে, অ্যাড এর পরে এই সাইন গুলো দিতে হবে। আচ্ছা, এই ভিতরে যে সাইন গুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে কোর আর থ্রেড বুঝাইতে। এটা আপাতত মানে 1 1 হিসেবে বাই ডিফল্ট ধরে রাখো। আর শুধু এতটুকু মানে কোডিং এর এটা বুঝো যে এখানে কি অ্যাড করার জন্য বা ফাংশন কল করার জন্য, কার্নেলকে লঞ্চ করার জন্য এরকম সাইন ইউজ করা হয়। আচ্ছা, তাহলে কমপ্লিট কোডটা দেখো, যদি আমি কি কি জায়গায় চেঞ্জ করলাম। আমরা কি করতেছি এখানে আসলে হলো কি একটা সিম্পল সি প্লাস প্লাস কোড, যেটা ছিল কি অ্যাড করা। দেখো একটা সিম্পল সি প্লাস প্লাস প্রোগ্রাম ছিল, যেটা কি করতেছিল, অ্যাড করতেছিল এলিমেন্ট অফ টু অ্যারে উইথ এ মিলিয়ন এলিমেন্ট। ওকে, তাহলে ওইখানে আমরা আসলে কোথায় কোথায় চেঞ্জ করলাম। প্রথম চেঞ্জটা হয়েছিল কি গ্লোবাল অ্যাড করা হয়েছিল, তাই না, যে এই ফাংশনটাকে আমরা কি করব, জিপিইউ কে দিয়ে অ্যাড করাবো, মানে জিপিইউ তে রান করাবো। তাহলে এটাকে কার্নেল হিসেবে আইডেন্টিফাই করার জন্য আমাদের কি করা হয়েছিল, গ্লোবাল স্পেসিফায়ার দিতে হয়েছিল। তাহলে চেঞ্জ গুলো আমি একটু হাইলাইট করে দিই। তাহলে এইটা হচ্ছে কি কমপ্লিট কোডা কোড, মানে কনভার্টেড ভার্সনটা। এখানে কি কি জায়গায় চেঞ্জ আসলো, আমার কোডের যে ফাংশনটাকে আমি হচ্ছে কার্নেল ফাংশন হিসেবে ধরতেছি, এটাকে গ্লোবাল আইডেন্টিফাই দিয়ে কম্পাইলারকে বুঝাইলাম। দেন হচ্ছে মেমোরিটাকে যেন হচ্ছে কি জিপিইউ অ্যাক্সেস করতে পারে, এই জন্য কুডা ম্যালক ম্যানেজ এটা হচ্ছে কল করা হয়েছে। আচ্ছা, তারপরে এটা ওই আগের মতোই সেম। তারপরে যখন কল করা হয়েছে সেই কলিংটা একটু ডিফারেন্ট। মেইনলি এই তিনটা জায়গায় আমরা কি চেঞ্জ করলাম। আচ্ছা, তারপর যেহেতু কুদা ম্যালক ম্যানেজ দিয়ে অ্যাক্সেস করাইছিলাম, তারপরে জাস্ট ফ্রি করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই পোর্শনটা দরকার নাই, এখানে এররের জন্য দেওয়া হয়েছে, এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, এটা কোডিং এর সাথে রিলেটেড না। তাহলে এখান থেকে যেটা প্রবলেম আসতে পারে, যে তোমাকে একটা সিম্পল কোড দিয়ে দেওয়া হলো, এইটাকে তুমি কি কোডা কোডে কনভার্ট করবা। হ্যাঁ, তাহলে কোডা কোডে কনভার্ট করতে হলে ফার্স্টে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন পোর্শনটাকে আমার প্যারালালি করলে আমার কি পারফরমেন্স ইনক্রিজ হচ্ছে। দেখো এইখানে হচ্ছে এই যে ইনিশিয়ালাইজ করা, তারপরে হ্যাঁ ইনিশিয়ালাইজ করা, এই কাজটা তো তুমি যদি হচ্ছে প্যারালালি করতে যাও তোমার তো খুব বেশি বেনিফিট নাই। তুমি বরং যদি অ্যাড এর কাজটা হচ্ছে প্যারালালি করো, সেখানে তুমি বেনিফিট পাবা, তাই না। তাহলে এরকম পোর্শনকে আইডেন্টিফাই করতে হবে যে যেই পোর্শনটা প্যারালালি করলে তোমার হচ্ছে পারফরমেন্স ইনক্রিজ হবে। তাহলে ওই কোডের শুরুতেই কি করবা, একটা পোর্শনকে আইডেন্টিফাই করবা,
সেটাকে গ্লোবাল দিয়ে জিপিইউ কে, গ্লোবাল স্পেসিফায়ার দিয়ে জিপিইউ এর কাছে পাঠাবা, বা কম্পাইলারকে বোঝাবা যে এই পোর্শনটা জিপিইউ কে দিয়ে রান করাতে হবে। দেন যেখানে যেসব মেমোরি এলিমেন্ট আমরা ইউজ করতেছি, সেই মেমোরিটাকে হচ্ছে ম্যালক ম্যানেজ দিয়ে, কুদা ম্যালক ম্যানেজ দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে হবে, যাতে সে কি করতে পারে, জিপিইউ মেমোরিকে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, তারপরে লাস্টলি যেটা, সেটা হচ্ছে যখন আমরা ওই ফাংশনকে কল করব, ওই গ্লোবাল কার্নেল ওয়ালা যে ফাংশনটা, সেটাকে কল করার সময় এরকম হচ্ছে সাইন দিয়ে, ব্র্যাকেট, ট্রিপল অ্যাঙ্গেল ব্র্যাকেট সাইন দিয়ে কল করতে হবে। আচ্ছা, এখন বলো যে এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে একটা কোডার কোড টেমপ্লেট, যে যেই কারণে যেই ফাংশনটা রাখবা সেটা আগে গ্লোবাল দিবা, তারপর কার্নেলে কোডটা দিচ্ছ, তারপরে হোস্ট কোড থাকবে। এরপরে কি করব, ওই যে কার্নেল কোডটাকে লঞ্চ করব। তো লঞ্চ করার জন্য কি ওয়েতে লঞ্চ করতে হয়, এই যে বললাম যে ট্রিপল অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। আচ্ছা, দুইটা ভ্যালুর কথা বললাম তাই না, ওয়ান ওয়ান ছিল। ওয়ান ওয়ান আসলে কি রিপ্রেজেন্ট করে, প্রথম ওয়ানটা রিপ্রেজেন্ট করে নাম্বার অফ ব্লক, হ্যাঁ, আর পরের ওয়ানটা রিপ্রেজেন্ট করে থ্রেডস পার ব্লক। তো এটা হচ্ছে তোমার পছন্দ মতো চেঞ্জ করতে পারো, তো বাই ডিফল্ট ওয়ান ধরে নিতে পারো। আচ্ছা, তারপরে কি দিয়ে কল করা হচ্ছে, এই যে এইখানে যে আমি যেসব নিয়েছিলাম, যে দুইটা অ্যারে নেওয়া হয়েছিল আর হচ্ছে কি এন তম সংখ্যক ওটা চলছে, এই কারণে এই তিনটা ফাংশনকে দিয়ে কি করা হচ্ছে, কল করা হচ্ছে। আচ্ছা, বলো এখন বুঝতে পারছো কিনা, কারো কোনো প্রবলেম আছে? যদি না থেকে তাহলে কাজটা শেষ করতেছি। আচ্ছা, আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি ক্লাসরুমে। আর তারপরে হচ্ছে দেখা যাক, নোটিশ আসা পর্যন্ত হয়তো ক্লাস হচ্ছে না, তারপরে কবে কি হয়